আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ করোনাকালীন সময়ে তোমরা শ্রেণীকক্ষে পাঠদান থেকে বঞ্চিত আছো। এই জন্য আমাদের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস চালু করেছে। আমি আজ সেই ক্লাসের একজন শিক্ষক হিসাবে আমার আজ ক্লাস 7-এ বাংলা বিষয়ে বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আমাদের আগে জানতে হবে বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা। এই গল্পটির পাঠের উদ্দেশ্য কী? এই গল্পটির পাঠের উদ্দেশ্য বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। পাঠের উদ্দেশ্যটা ভালো করে তোমরা শুনে নাও। পাঠের উদ্দেশ্যটা আমি ব্ল্যাক বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেটা সুন্দর করে তোমাদের খাতায় কিংবা তোমরা ভালো করে সেটা জেনে নাও। পাঠের উদ্দেশ্য: পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্পর্কে ছাত্র বা শিক্ষার্থীদের অবহিত করানো। এখন আমাদেরকে জানতে হবে ক্ষুদ্র জাতিসত্তা কাকে বলে। ক্ষুদ্র জাতিসত্তার সংজ্ঞা: ক্ষুদ্র জাতিসত্তার সংজ্ঞা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হচ্ছে বাঙালি। বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর হচ্ছে বাঙালি।
বাঙালি ছাড়া আরো বাঙালি ছাড়া আরো কিছু ক্ষুদ্রতর জনগোষ্ঠী বা জাতি আছে। যারা ভাষা, সামাজিক রীতিনীতি, পরিস্থিতি থেকে যারা ভাষা, সামাজিক রীতি হতে প্রভৃতি দিক থেকে বাঙালিদের মতো নয়। বাঙালিদের মতো নয়। যে সকল জাতিসত্তার এক একটিকে বলা হয় ক্ষুদ্র জাতিসত্তা। এসবের এক একটিকে বলা হয় ক্ষুদ্র জাতিসত্তা। এখন আমাদের জানতে হবে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এই সংখ্যা 46তে অনুমিত হয়। ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা 46টি অনুমিত হয়। বাংলাদেশে যেসব সংখ্যক জাতিসত্তার বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি, খাসি, মোরগ, রাখাইন, হাজং, তজঙ্গা, বং, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও ইত্যাদি। এদের মধ্যে কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। এখানে সর্বদা আমরা চাকমা সম্পর্কে জেনে নিই। চাকমা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায়। নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত। চাকমারা নিজেদের মধ্যে চাংমা নামে পরিচিত। তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব হরফ আছে। চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। চাকমা সমাজের প্রধান হলেন রাজা। গ্রামের প্রধান হলো কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমারা প্রকৃতি পূজা করে থাকে। চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে।
পুরুষেরা নিজের তাঁতে বোনানো শাড়ি ও গামছা পরিধান করেন, আর মেয়েরা খাদিকে ওড়না হিসাবে ব্যবহার করেন। চাকমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে 3 বার যাওয়া আসা করতে হয়। চাকমাদের প্রধান উৎসব বিজু উৎসব। চৈত্রের শেষ 2 দিন ফুল বিজু ও মূল বিজু এবং পয়লা বৈশাখকে বর্জা বলে আখ্যায়িত করে থাকে। লোকনৃত্য গীত হিসাবে ঝুম নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয়। এবার আমরা গারো সম্প্রদায় সম্পর্কে কিছু জানব। গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারো মাতৃসূত্রীয়। গারোরা মাতৃসূত্রীয়। গারোরা মঙ্গলের জনগোষ্ঠীর অন্তর্গত। গারোরা মাতৃসূত্রীয়। তারা তাদের পিতার সম্পত্তির মালিক হয়। বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। গারোদের জন্য প্রিয় উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। গারোদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা। শিক্ষার্থীরা আমরা এই পাঠ মনোযোগ সহকারে দেখব, কারণ বর্তমানে করোনা মহামারীর কারণে ক্লাস বন্ধ আছে। যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হয়েছে, তোমরা সময়গুলোকে নষ্ট না করে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে। তোমরা বাড়িতে বসে তোমরা ক্লাসগুলো উপভোগ করবে। ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে হচ্ছে আরেকটি মারমান। মারমান ও মঙ্গলের জনগোষ্ঠীর অন্তর্গত। মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে। মারমারা প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা বিয়ের সময় ধর্মীয় লোকাচার মিলে নানা অনুষ্ঠান পালন করে। মারমারা পিতৃতান্ত্রিক সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থা রাজা প্রধান। মারমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বিভিন্ন দেবদেবীর পূজা করে। মারমাদের প্রধান উৎসব হল নববর্ষে সাংরাই দেবীর পূজা। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে আরেকটি হচ্ছে মণিপুরি। মণিপুরি বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে মণিপুরি জাতি। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য। মণিপুরীরা
যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে একটি পাড়া গড়ে তোলে। প্রতিটি পাড়াতেই থাকে দেব মন্দির ও মণ্ডপ। মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আকোপা। তবে মণিপুরী অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী। মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী। মণিপুরীদের উল্লেখযোগ্য একটি অংশ বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী। সনাতন ধর্ম মণিপুরীদের প্রধান উৎসব রাজ উৎসব, রথযাত্রা। মণিপুরের রাজ উৎসব উপলক্ষে রাসনৃত্য ও মেলার আয়োজন করে থাকে। মণিপুরীরা কৃষিজীবী। তাদের প্রধান খাদ্য ভাত, মাছ, শাক সবজি। মণিপুরীদের প্রধান খাদ্য ভাত, মাছ, শাক সবজি। পুরুষরা ধুতি, গামছা, জামা ইত্যাদি পরিধান করে। মেয়েরা পরে নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটি হচ্ছে ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তাই এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ। তাদের ভাষার নাম ককবরক। এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয়। ত্রিপুরা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তারা এখনো তাদের প্রাচীন লোক ধর্মের নানা দেব দেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠান করে। ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে তারা নিজেদের পরনে কাপড় নিজেরাই তাঁতে তৈরি করে। পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরারা কৃষিজীবী। তারা পাহাড়ে জুম চাষ করে। ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন যেমন আছে তেমনি আছে নানা ধরনের নৃত্য। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বৈশুখ। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশুখ মারমাদের, সাংরাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী উৎসব এবং নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের জাতীয় ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে কয়েকটি ধারণা তোমরা লাভ করলে, তারপরে আরেকটি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা আছে, সেটা হচ্ছে সাঁওতাল। সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ, সিলেটে চা বাগানে বসবাস করে। তাদের ভাষা অস্ট্রিক। পরিবারের সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারের পুরুষের প্রধান। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু তাদের কোনো ধর্মগ্রন্থ নেই। পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত: কৃষক ও শ্রমিক। সাঁওতাল জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে কৃষক, দুই নম্বরে শ্রমিক। অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা, তেমনি অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা, বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচলের লীলামিত্র কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ি ঘর
লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয়। সোহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব। সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব সোহরাই। এটা অনেকটা পৌষ পার্বণের মতো। সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে। তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। সাঁওতালদের কাছে ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। বাংলাদেশে এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, বর্ণিল বৈচিত্র্যপূর্ণ করেছে। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ জাতীয় মূলধারার অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজ জানতে পারলে বাংলাদেশের জাতীয় ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে। আমাদের বাংলাদেশে আরও অনেক ক্ষুদ্র জাতিসত্তা আছে, তার মধ্যে আমি বেশ কয়েকটি আলোচনা তোমাদের মাঝে করলাম। তোমরা এই সমস্ত ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে ভালোভাবে জানবে, কারণ এই মহামারীর মহামারীকালে বিদ্যালয়ে ক্লাস বন্ধ, ক্লাস বর্জন করে তোমরা আজ ঘোরাফেরা করছো। তোমরা ঘোরাফেরা না করে তোমরা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে যে আলোচনাটুকু রাখলাম, তোমরা এটা ভালোভাবে কর্ণগোচর করবে এবং সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে তোমরা আরও অন্যান্য ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে। আমি আজ এখান থেকে তোমাদের মঙ্গল কামনা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ক্লাস এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।